আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই। যেহেতু আজকে অনেক কাপড় মেলে দেওয়া হয়েছে, তো কাপড় তুলবো, তার সঙ্গে ছাদে কিছুটা সময় কাটাবো। ওয়েদার ভালো থাকলে আমরা চেষ্টা করি বিকেলবেলা কিছুটা সময় ছাদের মধ্যে কাটানো, কিন্তু মন তো সব সময় চায় যে ছাদের মধ্যেই থাকি। অনেক সময় আসলে রৌদ্রের কারণে আসা হয় না, বৃষ্টির কারণে আসতে পারি না। তো কবুতরগুলোও কিন্তু আমাদের অপেক্ষায় থাকে শেষ প্রহরের খাবারটা খাওয়ার জন্য। তো ওরা খাবার খেয়ে ওদের নিজ নিজ জায়গায় চলে যাচ্ছে, আর আমি এখন গাছ থেকে গাছের ফ্রেশ মরিচ তুলে নিচ্ছি, কারণ আজকে ঝাল মিষ্টি পিঠার রেসিপিটা শেয়ার করব। যেহেতু ঝাল মিষ্টি, তো প্রচুর পরিমাণে কিন্তু ঝাল লাগবে। তো আমি ভাবলাম যে গাছের মরিচ দিয়েই পিঠাটা বানাবো। তো আমি বেশ পরিমাণে মরিচ তুলে নিচ্ছি। কিছু মরিচ তো পেকে গিয়েছে, এগুলো অন্যদিন আমি তুলে নেব। এদিকে তুরাবি আমাকে ডেকে বলতেছে যে মা, এটা কি ফল? আসলে গাছটা নিয়ে আসার পরে সেভাবে খেয়ালই করিনি যে আমরা চেরি ফলের গাছ নিয়ে এসেছি, কারণ ওর পরীক্ষা চলতেছে, ও সেভাবে ছাদে আসে না। আমি যখন বললাম এটা চেরি ফল, তুরাবিও সেম কোশ্চেন করেছে আমাকে যে মা, চেরি ফল তো দেখতে এরকম না। তো আমি বললাম যে নার্সারিতে আমিও এটা কোশ্চেন করেছিলাম, তো ওনারা বলল যে এটা চেরি ফল, মেলে না চেরি ফল। আর এদিকে খেয়াল করেছেন চেরি টমেটো। চেরি টমেটো ঠিক না, আসলে গাছের সব থেকে ছোট্ট টমেটোটা দেখতে অনেক কিউট। তো বেশ কিছুটা সময় আমরা ছাদে কাটানোর পর এখন চলে এসেছি নিচে। এসেছি আরও কিছুক্ষণ আগে, মাগরিবের নামাজ পর এখন রান্নাঘরে আমি ঝাল মিষ্টির পিঠার রেসিপিটা শেয়ার করব। আসলে কয়েকজনের রিকোয়েস্টে আজকে আমি এই পিঠার রেসিপি শেয়ার করতেছি। গত এক ব্লগে আমি রেসিপিটা দেখাইনি, কিন্তু পিঠাটা ভেজেছিলাম তখন কাউসার হোসেন, উজ্জ্বল, আরিয়ান খান, ডায়েরি অফ টিচার্স থেকে আপু সবাই রিকোয়েস্ট করেছিল আমি যেন রেসিপিটা শেয়ার করি। তো এজন্যই আজকে রেসিপিটা শেয়ার করা, আর তার সঙ্গে আমাদের সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে। তো আমি একটা ডিম ভেঙে নিলাম। এটা সম্পূর্ণ আমার রেসিপি, হঠাৎ করে আমি বানিয়েছিলাম, খেতে অনেক মজা হয়েছিল, তারপর থেকে প্রায় টাইম বানানো হয়। তো আমি কাটাকুটা সব আগে করেছিলাম। এখানে নিয়েছি আমি বেশ পরিমাণে পেঁয়াজ, তারপরে গাছের কাঁচা মরিচ, কালো জিরা আর সামান্য লবণ। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর এটার জন্য এক্সট্রা যে অন্য জিনিস লাগে তাও কিন্তু না, বাসায় যা যা থাকে সেটা দিয়েই হয়ে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর কালো জিরা, ডিম আর একটু পানি দিয়ে এটা ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি গমের আটা, যেটা নর্মাল ময়দা না, সাদা আটা যেটা, সেটা দিলাম। তার সঙ্গে চালের গুঁড়া যেহেতু বাসায় ছিল, চালের গুঁড়া দিলাম, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপর দিলাম চিনি। এখানে চিনি আমি যে খুব বেশি দিয়েছি তা না, জাস্ট টেস্টের জন্য একটু দেওয়া। চিনি যদি না দেওয়া হয় তখন সেটা ঝাল পিঠা হয়ে যাবে। একটু চিনি দেওয়া হয়েছে, এই জন্য ঝাল মিষ্টি পিঠা। তো আমি পানি দিয়ে এটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা খেয়াল করতেছেন তো আমি কি করতেছি? অনেক সময় আসলে মুখে বলে দিলেও বোঝা যায় না চোখে না দেখলে। তো হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করেন, ব্যাটারটা কিন্তু পাতলা বানিয়েছি আমি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এই পিঠাটা খেতে যেমন টেস্টি, সেরকম ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়। বিশেষ করে এই পিঠাটার টেস্ট কিন্তু নির্ভর করে পেঁয়াজের উপরে, এজন্য বেশ পরিমাণে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। এটা গরম গরম খেতে যেমন মজা, সেরকম ঠান্ডাও কিন্তু অনেক মজা। বিশেষ করে যদি ঠান্ডা ফ্রিজে রেখে খাওয়া যায়, সেটাও কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি, আবার আরেকবার দিয়ে দিচ্ছি।
যেহেতু গলাটা পাতলা এজন্য সাইজগুলো একটু বিভিন্ন রকম হবে, কিন্তু সাইজে না গিয়ে এর টেস্ট কিন্তু একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস সত্যি অনেক খেতে ভালো লাগবে। আর অনেক সময় কি হয়, বাসায় গেস্ট আসলে কিছু যে দেব সেরকম থাকে না, তো এই জিনিসটা বানিয়ে দিতে পারেন, কারণ এগুলো সব বাসায় মোটামুটি সবারই থাকে সব সময়। আমার বর এসেছে হেল্প করার জন্য, তো ও ভেজে নিচ্ছে আর আমি এখন বাটির মধ্যে কিছু পিঠা তুলে নিচ্ছি আমাদের ভাড়াটিয়াকে দেওয়ার জন্য। এদিকে সব ভাজা হয়ে গিয়েছে, টেবিলে নিয়ে আসা হয়েছে। আমার বর বসে পড়েছে। আমার বর, তুরাবি, বাবা, আমরা চারজনই খুব পছন্দ করি, কিন্তু তুর্য খুব একটা পছন্দ করে না। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা রেডি করব দেখে। তো আটা ময়াম করে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে সকাল সকাল রিকোয়েস্টটা করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। আচ্ছা, রুটি বানাতে বানাতে আমি একটা কমেন্ট পড়ব। কমেন্টটা কিন্তু নেগেটিভ। আপুরা সবসময় আমাকে বলে নেগেটিভ কমেন্ট ইগনোর করতে, নেগেটিভ কমেন্ট ভিডিওতে যেন না পড়ি, কিন্তু আমি আসলে নেগেটিভ কমেন্ট ইগনোর তো করি, কিন্তু অনেক সময় কি হয়, নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিলে রিপ্লাইটা কিন্তু দেখে না, আমি যার কারণে ভিডিওতে পড়ি, কারণ নেক্সট ভিডিও যদি সে আমার দেখে অন্তত সে জানতে পারবে যে আর। আচ্ছা, ভিডিও প্রসঙ্গে আগে কথা বলি। আমি রুটি বানিয়ে নিচ্ছি, এদিকে আমার বর এসেছে আমাকে হেল্প করার জন্য। তুরাপির যেহেতু এক্সাম চলতেছে জন্য ও আমাকে ইদানিং একটু কম হেল্প করতেছে, তো আমার বর এখন রুটি ভেজে নেবে। গত ব্লগে কমেন্ট করেছিল আকবর আলী OS7WL আইডি থেকে, কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনার মেয়ে কণ্ঠ দে। সে তার বাবাকে বারবার আমার বর আমার বর আমার বর বলছে, তার কি লজ্জা লাগে না? বিরক্তকর অবস্থা একটা। প্রথমত আকবর আলী, খুব সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে আপনি আপনার পরিচয়টা ফুটিয়ে তুলেছেন। আপনি যে একজন অসুস্থ আর নোংরা চিন্তাধারার মানুষ সেটা কিন্তু কমেন্ট পড়েই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তা না হলে আপনি কিভাবে বলতে পারেন আমি আমার মেয়েকে দিয়ে তার বাবাকে আমার বর বলাবো? আর দ্বিতীয়ত, আমি যে ভিডিওতে ভয়েস দেই সম্পূর্ণ আমার নিজস্ব ভয়েস। এইসব পাগল মন মানসিকতার মানুষেরা যে কোথা থেকে আসে আর তাদের মনে যে এরকম কিভাবে চিন্তাধারা আসে আমি ঠিক বুঝেই উঠতে পারি না। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন আমি বেশ পরিমাণে রুটি আর পরোটা বানিয়ে আজকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রাখার কোনো উদ্দেশ্য ছিল না আমার। নাস্তা বানাতে গিয়ে শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর আর বাকিটা বানাতে পারিনি, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন এসেছি কিছু জিনিস শেয়ার করতে। সাইমা আক্তার আমাকে বলেছিল আমার স্টিলের বাসন যেগুলোতে রান্না করি সেগুলো একটু দেখিয়ে দিতে। স্টিলের রান্নার বাসনের মধ্যে আমার টপার আর এসকেবির বেশি। টপারে শুধুমাত্র একটা, নেওয়ার পরেই তো কান ধরেছি যে কেন নিতে গিয়েছিলাম, কারণ টপার একদম বাজে অবস্থা, রান্না করতে গেলেই লেগে যায় আর একদম লাল হয়ে যায় নিচটা। তো এসকেবির কড়াইগুলো কিন্তু মোটামুটি ভালো, আর আমরা সবাই জানি স্টিলের বাসনের মধ্যে কিন্তু খুব বেশি হিট দিয়ে রান্না করতে হয় না, অল্প হিটেই রান্না করতে হয়। আসলে হাইজেনিক বাসনের মধ্যে আমি স্টিল 1 নম্বরে দেব। আপনারাও চেষ্টা করবেন স্টিলের বাসনের মধ্যে রান্না করার। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম কড়াইগুলো। সাইমা আক্তার আপু, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো আমার মনে হয় কিছুটা হলেও তোমাকে আমি খুশি করতে পারবো। এই কড়াইটা আমার সব থেকে পছন্দ, এটা বেশ কিন্তু মোটা লেয়ারের। এসকেবির কড়াই সাসপেন দুটোই আমার ভালো লেগেছে, একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে এসকেবির যেটা তাওয়া রুটি শেখা সেটা একদমই ভালো না, কারণ হিটে ওটা বেশি লাল হয়ে যায়, পরোটা ভাজলে তো অবস্থা খারাপ হয়ে যায়।
বসে বসে ডাবের জল খাচ্ছি আর ভাবতেছি যে দুপুরে কি রান্না করা যায়, কারণ বেশ কিছুটা সময় আমি রেস্ট নেওয়ার পরে কিন্তু রান্নাঘরে এসেছি। তো এখন আমি শেয়ার করব যে সকালবেলা আমি আর আমার বর দুজনে মিলে ছাদের কি সবজি তুলেছিলাম। তো খেয়াল করেন বেশ পরিমাণে বরবটি এই বড়ই গাছের মধ্যে একদম ভিতরে ঢুকে আছে। আমার বর লাঠি দিয়ে টেনে টেনে তারপর কাঁচি দিয়ে কেটে নিচ্ছে। খেয়াল করেন মাশাআল্লাহ বেশ পরিমাণে বরবটি ধরেছে বড়ই গাছের মধ্যে। আচ্ছা, এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। বেশ কিছুদিন হয়ে গেল। প্রথমত সরি, গুলশান কুকিং হাউস থেকে আপু কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম প্রিয় আপু, আশা করি ভালো আছেন। আচ্ছা আপু, আপনার ছাদ বাগানের গাছগুলো কি মাটি দিয়ে লাগানো না কোকোপিট দিয়ে? আর গাছের খাবার হিসেবে কি কি দেন প্লিজ একটু জানাবেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন, আমিন। আমি ইন্ডিয়া থেকে আপু। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখতেছো জেনে আমি সত্যি খুব খুশি হয়েছি। আর আপু আবারও সরি, আমি কমেন্টে রিপ্লাই দিতে একটু লেট করে ফেললাম। আপু তুমি জানতে চেয়েছো যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া, কারণ আমার থেকে আরও খারাপ অবস্থায় মানুষ আছে। তো দ্বিতীয়ত তুমি জানতে চেয়েছো যে আমরা যে ছাদে গাছ লাগিয়েছি মাটি দিয়ে না কোকোপিট দিয়ে। আপু ছাদে যত গাছ লাগানো হয়েছে বড় বড় বেগে সব কিন্তু নার্সারি থেকে মাটি নিয়ে এসে লাগানো হয়েছে। আর নার্সারি থেকে যখন আমরা মাটি নিয়ে আসি ওগুলো কিন্তু সারযুক্ত মাটি। গাছের খাবার দেওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র সবজির বাছন দিয়ে থাকি, সেরকম খুব একটা কিছু দেওয়া হয় না। হ্যাঁ, মাঝে মাঝে বাসি ভাত যেটা খাওয়ার উপযোগী না সেটা দিয়ে থাকি। এদিকে সিম গাছ বেশ বড় হয়েছে, একদম ঝুলে আছে নিচে, আর পুরো কিন্তু ঝাঙ্গি ঝাউ হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ গাছের আমগুলো কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। এই যে বেশ পরিমাণে বরবটি আজকে তোলা হয়েছে, আজকে এটা রান্না করে ফেলবো আমি। বাসায় বরবটি বাবা ছাড়া সবাই পছন্দ করে, আমার ছেলে তো বেশি পছন্দ করে। তো আমি অফ ক্যামেরায় বরবটি কেটে নিয়েছি, বেশ পরিমাণে বরবটি, তার সঙ্গে আলু আর বেগুন, এই তিনটা দিয়ে আমি একটা মাখা মাখা সবজি ঠিক না ভাজি টাইপের একটা তরকারি রান্না করে নেব অফ ক্যামেরায়। এটার রেসিপিও সেইভাবে দেওয়ার মতো কিছু না, এই জন্য শেয়ার করতেছি না। আর যেটা শেয়ার করব এটা বেশ কিছুদিন আগের একটা ব্লগে আমি বাদাম ভেজেছিলাম, হয়তোবা আপনারা অনেকে দেখেছিলেন ওভেনে। তো এই ট্রের উপরেই আমি বাদাম রেখে ভেজেছিলাম। তো ওই ভিডিওতে কমেন্ট করেছে একজন আপু, আপুর নামও মনে করতেছে না। আপু কমেন্টটা করেছে যে আপু তুমি যে বাদাম ভেজেছো ওটা কিসের উপরে ভেজেছিলে, ওই ট্রেটা একটু ভালো করে দেখিয়ে দিও। তো আপু আমি তোমাকে দেখিয়ে দিলাম। আর ওটা কিন্তু ওভেনের বেকিং ট্রে আপু। আর তুমি বলেছিলে আমার ওভেনটাও একটু দেখিয়ে দিতে। তো ওভেনটা আমার সিঙ্গারের, আর এটার বয়স কিন্তু আপু প্রায় 14 বছর হয়ে গিয়েছে। তো এটা দেখানোর সেরকম কিছু না, কারণ কয়েকদিন আগে আমি ওভেনটা ঠিক করে নিয়ে আসলাম। এখন এটা প্রায় টাইম ডিস্টার্ব দিয়ে। আপু তুমি যদি ওভেন নিতে চাও তাহলে শোরুমে গিয়ে দেখলেই কিন্তু অনেক মডেলের অনেক ডিজাইনের ওভেন পাবা। আমি আমার ওভেনটা দেখালাম না, কারণ এটা অনেক পুরনো মডেলের। এদিকে আমি কিছু বাদাম রিফিল করে নিলাম। আর এখন যেটা শেয়ার করব, একজন আপু কমেন্ট করে আমার রান্নাঘরের ওয়ালমেট রান্নাঘরের লতা ফুল এগুলো একটু দেখিয়ে দিতে বলেছে। তো আপুর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপু এগুলো আমার নিজের হাতের বানানো, পেপার কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি। আর প্রথমত সরি আপু, আমি তোমার নাম নিতে পারতেছি না, আমি ভুলে গিয়েছি। আমি না কমেন্টটা খুঁজে পাচ্ছি না, যদিও আমি কমেন্টটা পড়েছি কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এখন আর পাচ্ছি না। তো এই রান্নাঘরেও আমি একটা লতা ঝুলিয়েছি, আমি ঠিক বুঝতে পারিনি তুমি কোনটা দেখানোর কথা বলেছো। তো আমি দুটোই দেখিয়ে দিলাম। তো এখানে যে আমি লতাটা ঝুলিয়েছি এটা আমার হচ্ছে আসলে কি হয়েছে, যে ওয়াটার পিউরিফায়ার লাইনটা গিয়েছে, ওয়্যারটাকে ঢাকানোর জন্য আমি লতাটা দিয়ে দিয়েছি বাস।
আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে যে তোমরা কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আপু তোমরাও ভালো থেকো। আমি টিস্যু হোল্ডারের মধ্যে টিস্যু নেওয়ার পর এখন একটা জিনিস শেয়ার করব। গত ব্লগে যে আমি দীপা আপুর কাছ থেকে বাটি সেট নিয়েছিলাম, তো সাবরিনা ইয়াসমিন 6364 আইডি থেকে আপু জানতে চেয়েছে যে 3 সেটের বাটির দাম কত নিয়েছে। আর জেরিনা খাতুন উনি আমাকে খুব কাছ থেকে বাটিগুলো দেখিয়ে দিতে বলেছে, আর বাটিগুলোর সাইজ কীরকম সেটাও একটু বলে দিতে বলেছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সব থেকে ছোট সাইজের সেটা 20 সেন্টিমিটার, আর মিডিয়ামটা 25, এই যে এটা। আর যেটা সব থেকে বড় সেটা কিন্তু 32 সেন্টিমিটার। আমি বক্সের মধ্যে যেটা দেখেছি সেটাই বাস আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরও আমি রিকোয়েস্ট করব, যদি এই বাটিগুলোর সম্বন্ধে আরও ডিটেলসভাবে আপনারা জানতে চান তাহলে লাইফস্টাইলস অফ দীপা আপুর পেজে একটু নক করবেন। সাবরিনা ইয়াসমিন আপু, তুমি জানতে চেয়েছো যে 3 সেট বাটির দাম কত নিয়েছে। আপু 2150 টাকা নিয়েছে ডেলিভারি চার্জ ছাড়াই। তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে, তোমরা কমেন্ট করেছো ভিডিও দেখে। ভালো থেকো। এদিকে আমার বর ফোন করে বলল আমি কিছু খেয়েছি কিনা। তো সকালবেলা আম কেটে নিয়েছিলাম, সেই আম নিয়ে বসেছি, আর তার সঙ্গে ডিম। অনেক আপুরা বলে যে আমার বর আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার বর আমার যথেষ্ট কেয়ার করে। আর এখন খেয়াল করতেছেন রান্নাঘরে কে? আমার বর। যেহেতু সকালবেলা আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো আমার বর তাড়াতাড়ি চলে এসেছে আর সে আমাকে হেল্প করতেছে। পেঁয়াজ কেটে দিল, আমি এখন একটা তরকারি রান্না করে নেব। সকালবেলা নাস্তা বানানোর সময় শরীরটা এত খারাপ লাগতেছিল, একদম ঘেমে আমি কি অবস্থা। শরীরের ভিতরে এত জ্বালা পোড়ার কীরকম একটা অস্বস্তি ফিল হচ্ছিল, যার কারণে আমার বর তাড়াতাড়ি চলে এসেছে আর সে রান্নায় আমাকে এখন হেল্প করতেছে। আসলে আমার খুব মাঝে মাঝে টেনশন হয় যে আমার অনুপস্থিতিতে কি হবে। আমি এটাও খুব ভালোভাবে বুঝি যে আমার অনুপস্থিতিতে কারো জীবন কখনো থেমে থাকবে না। শুধুমাত্র টেনশন হয় এই যে সংসারটাকে আমি আগলে ধরে রেখেছি, এটা কি আমার অনুপস্থিতিতে এইভাবে চলবে? সংসার আর সম্পর্কের পরিপূর্ণতা কিসের মাধ্যমে হয়? হাজব্যান্ড ওয়াইফ আর বাবা মা, এই সম্পর্কগুলোর মাধ্যমে কিন্তু একটা সংসার আর জীবনের পরিপূর্ণতা লাভ করে। এদের যে কোনো একটার অনুপস্থিতিতে সব কিছু একদম এলোমেলো হয়ে যায়। গুছানো সংসার আর গুছানো থাকে না, গুছানো জীবন এলোমেলো হয়ে যায়। কি যে আজকে আমি বলেছি আমি নিজেও জানি না, কারণ আজকে আমার মনটা একদমই ভালো না। ভয়েস দিতে এসে কি যে বলেছি, যদি ভুল কোনো কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মন খারাপের কারণ কেউ আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ অনেক সময় কি হয় আমরা চাইলেও অনেক কিছু শেয়ার করতে পারি না। এদিকে আমার বড় ডিম রেডি করে দিচ্ছে, ডিম ভেজে নেব। আর আমি কি রান্না করতেছি আপনারা খেয়াল করেছেন তো? ডাল রান্না করতেছি, আলুর ডাল। এই আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম গতকালকেও রান্না করতে পারিনি, শরীর খারাপ ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার বর মেশ করে দিয়েছে, ওটাই রান্না করে নিচ্ছি ঝটপট। আর এদিকে ডিম ভেজে নেওয়া হচ্ছে, ডালের সঙ্গে ডিম দিয়ে দেব। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইলের ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। মন থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া। এদিকে রান্না হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।